মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠে আসছে। উত্তপ্ত পরিস্থিতি আমডাঙ্গায়। ঠিক কি ঘটনা ঘটেছে, কেন এই আমডাঙ্গায় এরকম পরিস্থিতি তৈরি হলো? পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন প্রধান, যে মহিলা পঞ্চায়েত প্রধান তাকে মারধর করা হয়েছে, এমনটা অভিযোগ উঠে আসছে। আমডাঙ্গার আধহাটা পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে, কিন্তু কেন মারধর করা হলো, কেন এই অভিযোগ এই পঞ্চায়েত প্রধানের, কি কারণ জানার চেষ্টা করব। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, ঠিক কি কারণ, কেন মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধর করা হলো, যে অভিযোগ তিনি করছেন? একদম দেখো, আমডাঙ্গা আধাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা দাসের বাড়িতে গিয়ে হামলা এবং তাকে মারধর করে নাকমুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তারপরেই তিনি একেবারে পঞ্চায়েত সদস্য, বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি অশান্তি হচ্ছিল। তাদের দাবি যে পঞ্চায়েত প্রধান কোনো সদস্যকেই কোনো কাজ দেয় না, অর্থাৎ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং তা নিয়ে প্রতিবাদ করলেই তাদেরকে জুতো পেটা করা হয় বলে এমনটা অভিযোগ। এবং কেন জুতো করা হয়েছে তা নিয়েই পঞ্চায়েত প্রধানের বাড়িতে যায় এবং সেই সময় পঞ্চায়েত প্রধানের বাড়ি এবং তার বাড়ির লোক সেখান থেকে গিয়ে লাঠিসোঁটা নিয়ে এই পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয় এবং সেই সময় ধস্তাধস্তি করতে করতেই পঞ্চায়েত সদস্য পড়ে যায়, পঞ্চায়েত প্রধান পড়ে যায় এবং রক্তাক্ত অবস্থায় সেখান থেকে আমডাঙ্গা হাসপাতালে গ্রামীণ চিকিৎসা করানো হয়। এবং তারপরে আমডাঙ্গা থানায় বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যের নামে অভিযোগ দায়ের হয়। উল্টো থেকে পঞ্চায়েত সদস্যের দাবি যে পঞ্চায়েত প্রধান দুর্ব্যবহার করে, পঞ্চায়েত সদস্যদের কোনো কাজ দেয় না পঞ্চায়েত থেকে। আধাটা 38-এর মেম্বার কুতুবউদ্দিন ওর দলবল নিয়ে গিয়ে হামলা করে আমার খুব মেরেছে, নাক মুখ ফাটিয়ে দিয়েছে। ওদের কথা শুনি না, ওরা সবসময় দুর্নীতির কথা বলে। আমার প্রধানের সিটে বসে আমার ওইসব ওদের আবদারগুলো মেটানোর আমার সম্ভব ছিল না। আমি টিএমসির প্রধান, টিএমসির মেম্বার। প্রধান ইতিমধ্যে দুর্নীতির মধ্যে এমনভাবে জড়িয়ে গেছে যেটা আমাদের কাছে ফুল এভিডেন্স আছে। ফুল কর্মীরা সাথে উত্তেজিত, কর্মীরা চায় না প্রধান ওই পঞ্চায়েতে যাক। কিছু মহিলা এবং কিছু পুরুষ কর্মীরা জিজ্ঞাসাবাদ করতে গেছে। প্রধানের হাজবেন্ড উনি তেড়ে কর্মীদের উপর আসে, আর কর্মীরা যখন একটু এগিয়ে যায় ওনাকে ধরতে গিয়েই প্রধান পড়ে যায়, পড়ে গিয়ে লাগে এবং আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি, তদন্ত হোক। আর এবার খড়গপুরের ছবি আপনাদের দেখাবো। শ্রমিক মৃত্যুর ঘটনা, রণক্ষেত্র হয়ে উঠেছে খড়গপুর। অ্যাম্বুলেন্স গাড়ি ভাঙচুরের ঘটনা, দেখুন সেই সময়কার ছবি। শঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কর, কিভাবে শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটলো এবং তার জেরে এই পরিস্থিতি তৈরি হলো? দেখো, যেটা জানা যাচ্ছে যে এক শ্রমিক, তার নাম হচ্ছে শ্রবণ কুমার, সে কাজ করছিল। তখনই যেটা জানা যাচ্ছে যে সে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। আর এরপরেই সকালবেলা যখন শ্রমিকরা সেখানে পৌঁছায়, তারা জিজ্ঞেস করে যে তাদের যে নিরাপত্তা, সে নিরাপত্তা দিতে হবে। আর এই দাবি তুলে রীতিমতন তুলকালাম বলা যায়। একেবারে ফ্যাক্টরির বাইরে থাকা বেশ 3-4টে গাড়ি ভাঙচুর চালিয়েছে। ওই ফ্যাক্টরির মধ্যে থাকা যে অ্যাম্বুলেন্স, কোনো ঘটনা ঘটলে শ্রমিকদেরকে তারা হাসপাতালে নিয়ে যাবে, সেই অ্যাম্বুলেন্সকে রীতিমতন ভাঙচুর চালায়। খবর পেয়ে ছুটে আসেন খড়গপুর লোকাল থানার পুলিশ, এবং পুলিশ যখন তাদেরকে বুঝাতে যায়, রীতিমতন পুলিশকে বেধড়ক মারধর করে। শুধু মারধর নয়, ইট পাথর ছোড়া হয় পুলিশকে উদ্দেশ্য করে। রীতিমতন এই ঘটনায় 3 জন পুলিশ কর্মী আহত হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। যদিও কারখানার কর্তৃপক্ষ দাবি করেছে যে তাদের যে ডিমান্ড, যে তাদের যে দাবি, তারা কিন্তু তাদেরকে জানায়নি, হঠাৎ করে এই আক্রমণ করেছে। কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে অ্যাক্সিডেন্ট করে 2 জন উপর দিয়ে পড়েছে, আরও সঙ্গে সঙ্গে লাশ গায়েব হয়ে গেছে। পুলিশ উল্টা এই ফ্যাক্টরির যে কর্মচারী আছে তাদেরকে ধমকি দিচ্ছে, চমকাচ্ছে। একটা মানুষের মায়ের কোল খালি হয়ে গেল, একটা বাবা চলে গেল, তার ছেলে সে অনাথ হয়ে গেল। হ্যাঁ, তার জন্য তো একটু ভাঙচুর হবে। পুলিশ যদি কাটমানি খাবে, ধান্দায় থাকে, তো মানুষ কী করবে? এই ফ্যাক্টরি সাইকেল থাকলে ওই রকমই অত্যাচার হবে। লোকাল লোককে নেবে না, বাইরের লোককে নিয়ে আসবে, ওই মারা গেলে লাশ গ্যাস করবে।
এবার একটু মালদার দিকে আমরা নজর রাখবো। স্বাস্থ্য কেন্দ্রের কাজ আটকে দেওয়া হলো, শুধু আটকেই দেওয়া হলো তা নয়, আটকে দিয়ে বিক্ষোভ পর্যন্ত করা হচ্ছে। দেখুন সেই ছবি, কিভাবে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয় স্বাস্থ্য কেন্দ্রের সামনে। এই বাড়ি থেকে আপনি নিজের বাড়ি কাজ করিয়েছেন, এইটা বাথরুমে লাগে, এই বাথরুমে জলে ট্যাঙ্কি থাকে, কি হবে? এটাতে কিছু আছে? তোমার কাছে এখানকার কোন লোক টাকা চেয়েছে না? হ্যাঁ, কোন লোক কাজ করতে আসছে? এই যে পাঁচিগুলো আছে, এটা পাঁচি থাকবে কি থাকবে না? ওটা ইঞ্জিনিয়ারকে বলো, আমি বলতে পারি। এইটা কোন নম্বর আছে দেখো। তুমি তো মিস্ত্রি বলতে পারবা, তুমি তো মিস্ত্রি বলতে পারবা তো এটা কোন নম্বর? এটা তো 2 নম্বরই বলতে পারো না। তুমি আগে ইটার কথা বলো, এটা কোন নম্বরই? এটা 2 নম্বর। হ্যাঁ, 2 নম্বরই। সেবক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সেবক, তাদের কথায় যেটুকু বোঝা গেল যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল, সে কারণেই স্বাস্থ্য কেন্দ্রের কাজ আটকে দেওয়া হলো। একদমই সোনিয়া, তুমি যেমনটা বলছিলে, গুরুতর অভিযোগ মালদহের মানিকচকের নূরপুর স্বাস্থ্যকেন্দ্র, যেখানে প্রায় 60 লক্ষ টাকা বরাদ্দ করেছে সরকার, সেই কাজে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজকর্ম করার অভিযোগ। গ্রামবাসীরা তুমুল বিক্ষোভ দেখিয়ে কাজ আটকে দিলেন। বিক্ষোভের মুখে পড়ে যারা কর্মরত শ্রমিক মিস্ত্রি তারাই জানিয়ে দিলেন যে 2 নম্বর ইট দিয়ে তারা কাজ করছেন, এবং তারা বলছেন যে পরিমাণ সিমেন্ট, যে ধরনের ইট এনে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত এজেন্সি, সেই কাজ দিয়ে, সেই সামগ্রী দিয়েই তারা স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করছেন। আর এতেই গ্রামবাসীদের আশঙ্কা যে নিম্নমানের কাজ, নিম্নমানের সামগ্রী দেওয়া হলে ভেঙে চুরে পড়তে পারে, সরকারি টাকা খরচ হবে, কিন্তু আদতে স্বাস্থ্যকেন্দ্র টিকবে না। যে স্বাস্থ্যকেন্দ্র তাদের দীর্ঘদিনের স্বপ্ন, প্রচুর মানুষের চিকিৎসা পাওয়ার কথা এখানে, সেখানে নির্মাণ কাজে যদি ত্রুটি হয় তাহলে ভবিষ্যৎ কি হবে? গোটা ঘটনার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে ব্লক। এই সিমেন্ট বালি আর ইটের কথা কাজটাই জনসাধারণ দেখছে যে কি পাঁচিগুলো, পুরাতন পাঁচিগুলো দাঁড়িয়ে আছে এবং ইটটা নিম্নমানের লাগাচ্ছে। তারপরে রামকো সিমেন্ট এসছে। এখানে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ কাজটা সঠিক এবং ভালো হোক, এবং কন্ট্রাক্টরের যে কি শিডিউল, সেই শিডিউল অনুযায়ী আমাদের কাজটা হোক। কারণ এটা নূরপুরবাসীর অনেক দিনের স্বপ্ন পূরণের মতো ঘোর আমরা পাচ্ছি, এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের এখানে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে ধরে নেন যে কি 10টা বেডেরও কথা আছে, কিন্তু ঘোরটা সঠিকভাবে এই নিম্নমানের ইট দিয়ে যদি ঘোরটা হয় তাহলে আগে কদিন টিকবে? অভিযোগ ওরা যেটা করছে, ওদের অধিকার আছে করার, ওরা করছে। এটা ভালো মন্দ যা আছে আমাদেরকে, যেটা আমি মিস্ত্রি, আমাকে যেটা এনে দিচ্ছে আমি লাগাচ্ছি। এবার কথা হলো, আমি তো নিজে এনে করছি না, আমাদেরকে যেটা দিচ্ছে ওটা আমি করছি। আমি একবারই বলে দিলাম, যেটা আমাকে করাচ্ছে সেটাই আমি করছি। আমি এই ব্যাপারে এখনো অবধি কোনো লিখিত অভিযোগ পাইনি। মৌখিকভাবে যেগুলো অভিযোগ লোকালি বা ধর্মীয় পেয়েছি সেই অনুযায়ী আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি এবং পিডব্লিউডিকে জানানো হয়েছে। তারা আর এবং যত দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস আমাদের দিয়েছে। আমরা দেখছি তাদের তাড়াতাড়ি সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। মিড ডে মিল, যে খাবার প্রসূতিরা খায়, শিশুরা খায়, সেই মিড ডে মিলের খাবারে টিকটিকি পাওয়া গেল। দেখুন সেই ছবি, এই টিকটিকি পাওয়া গিয়েছে যে টিকটিকি খিচুড়িতে পড়েছিল। আইসিডিএস থেকে দেওয়া হয়েছিল এই খিচুড়ি, আর সেই খিচুড়িতে টিকটিকি স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন শিশু, অসুস্থ হয়ে পড়েছেন প্রসূতি। হ্যাঁ স্যার, এটা কথা বলবো আপনাকে। আমাদের সেন্টারে আপনাকে যেতেই হবে। আমার সেন্টারে খাবারও ভালো হয় না, কোনো সবজি পড়ে না খাবার, কোনো কথা বলে যায় না, সুপারভাইজার কোনো প্রতিবাদ করে না। বন্ধ করে দেন, সেন্টার বন্ধ করে দেন। প্রিয়ব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, আগেই জানতে চাইবো যারা এই মুহূর্তে অসুস্থ হয়েছেন তারা কেমন রয়েছেন, এবং যারা রান্না করছিলেন সেখানে নজরদারির অভাব তো ছিলই। একেবারে সোনিয়া, নজরদারির অভাব ছিল, সেই কারণেই টিকটিকি পড়ে থাকতে দেখা যায়। এবং যেটা আইসিডিএস কর্মী বা সহায়িকারা দাবি করছেন যে খিচুড়ি কোনোভাবেই পড়ে যায়নি, টিকটিকি পড়েছে সম্ভবত বাড়িতে। কিন্তু এই যে নজরদারির অভাব, এটা কিন্তু রয়েছে। যে আইসিডিএস সেন্টারটি ইনপুর ব্লকের পুয়ারা গ্রামের, সেই পুয়ারা গ্রামের আইসিডিএস সেন্টারে যে অভিযোগ যে দীর্ঘদিন ধরে অচল অবস্থা বা অব্যবস্থা রয়েছে, এবং সেই কারণেই এই ধরনের টিকটিকি বা পোকামাকড় বারে বারেই পড়ে যায়, এবং তারপর তো বারবার ধরে অভিভাবকরা এবং তার পাশাপাশি প্রসূতিরা কিন্তু বারবার ধরেই অভিযোগ করেছেন। এবং যে ঘটনা
ঘটনা ঘটেছে এবং তার পরপরই কিন্তু প্রশাসন এবং সিএমএইচ বা বিএমএইচ এর পক্ষ থেকে কিন্তু দাবি করা হয় যে 54 জনেরই যে যারা ভর্তি হয়েছিলেন তারা কিন্তু স্থিত অবস্থায় রয়েছে এবং তারপরই তাকে 6 ঘন্টা সেটা কিছু হলেও স্বস্তির যে তারা এই মুহূর্তে সুস্থ রয়েছেন। বেশ প্রিয়ব্রত, নজর রাখবো অবশ্যই। এবার গ্যাস আতঙ্ক হাসনাবাদে, স্কুলের পাশে গর্ত, সেই গর্ত থেকে বেরোচ্ছে ঝাঁঝালো গ্যাস। কেন এই গ্যাস বেরোচ্ছে, কেন এই পরিস্থিতি, অবশ্যই জানার চেষ্টা করব। অনুপম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, এই গ্যাস আতঙ্কের কারণ কি? এই যে ঝাঁঝালো গ্যাস বেরোচ্ছে, এটা কিসের গ্যাস, কেন বেরোচ্ছে? হ্যাঁ দেখো, এই যে হাসনাবাদের মাখালগাছার যে কৃষ্ণপাড়া যে প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের পাশেই একদম গায়ে, দেয়ালের গায়ে একটা ছোট্ট গর্ত। সেই গর্ত দিয়ে আজকে সকালে এলাকার মানুষ দেখেন যে সেখানে হালকা ধোঁয়া বেরোচ্ছে এবং একটা ঝাঁঝালো গ্যাস বেরোচ্ছে, যে ঝাঁঝালো গ্যাসে চোখ মুখ জ্বালা করছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। এরপরেই কিন্তু এলাকায় কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেমন একদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তেমনই কিন্তু এইটা দেখার জন্য কি উৎসুক মানুষেরও কিন্তু সেখানে ভিড় হয়। এরপর বিজ্ঞান মঞ্চ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কিন্তু খবর পায় এবং তারা সেখানে যায়। সেখানে গিয়ে যেটা তারা একদম খতিয়ে দেখে এবং তাদের যেটা বক্তব্য যে এখানে বহুদিন পুরনো নিচে একটা কোনো একটা গর্ত ছিল যেখানে জল জমা ছিল এবং বেশ কিছু পচনশীল দ্রব্য এখানে ছিল, যেটা পচে এখানে মিথেন গ্যাস তৈরি হয়েছে এবং সেই মিথেন গ্যাস, এতটা পরিমাণে মিথেন গ্যাস সেখানে জমা হয়ে গেছে যেটা ওই গর্ত দিয়ে বাইরে বের হয়ে আসছে। এই জমা মিথেন গ্যাস থেকে বিপত্তি বলে অনুমান বিজ্ঞান মঞ্চের। হঠাৎ করে গর্ত হয়ে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং সেই ধোঁয়া চোখে মুখে লাগলে চোখ মুখ জ্বালা করছে, একটা দুর্গন্ধ আছে। আমরা শুনে বুঝে যা বুঝছি যে ওর নিচে নিশ্চয়ই ফাঁপা ছিল, যেখানে জল জমে এবং পচা জিনিসপত্র জমে মিথেন গ্যাস বা এই জাতীয় গ্যাসের সৃষ্টি হয়েছে, যেটা অতিমাত্রায় হয়ে যাওয়ার ফলে এখন গর্ত আকারে বেরিয়ে আসছে, যেটা চোখে লাগলে চোখ জ্বালা করবে, দুর্গন্ধ হবে, আরও বেশি দুর্গন্ধ বাড়তে পারে বা ছোট আকারে নিয়ে বাষ্ট হতে পারে। এবার একটু জঙ্গিপুরের দিকে নজর রাখবো। রাতের অন্ধকারে পুকুর ভরাট হয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। কিন্তু কি কারণ, কেন এই পুকুর ভরাট হয়ে যাচ্ছে, কি অভিযোগ উঠে আসছে? স্বাভাবিকভাবেই সমস্যা তো হবেই এই পুকুর ভরাটে। 10 নম্বর ওয়ার্ড, জঙ্গিপুরের 10 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। দেখুন, দিনে দুপুরে পুকুর চুরির মতো ঘটনা। কি অভিযোগ উঠে আসছে আগে একটু শুনি। এক জায়গা কিনে এরা সব কিনা বেচা, এটা পয়সা ইনকাম করার জন্য করছে, এটা আমরা মানবো না। চেয়ারম্যান জানে বিষয়টা? চেয়ারম্যানকে এটা ডাইরেক্ট বলা হয়নি, এটা পৌরসভা ভালোভাবে জানে। 10 নম্বর আজকে তো না, এটা আমরা দেখছি, তো আমাদের বয়স হচ্ছে 10-12 বছর, 40 বছর আগে থেকে আমরা দেখছি। কাউন্সিলরকে কি বলেছেন এই বিষয়ে? সবই জানে, সবাই জানে, সকলে জানে। এই মানুষগুলোর কথায় স্পষ্ট। প্রণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, এই মানুষগুলো যা বলছেন তাতে সমস্যা যে তাদের হবে তার বলার অপেক্ষা রাখে না। যার পুকুর তিনি কি বলছেন? দেখো, এই জঙ্গিপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের মিদ্যাপাড়ার এই পুকুরটি হচ্ছে প্রাচীন পুকুর এবং এলাকার মানুষের অভিযোগ যে এই বর্ষার সময় এই 10 নম্বর ওয়ার্ড শুধু নয়, 7, 8, 9 এবং 4 নম্বর ওয়ার্ডের একাধিক ওয়ার্ডের যে জল, অতিরিক্ত জল সেই এই পুকুরেই কিন্তু পড়ে এবং বর্ষার সময় যদি এই পুকুর যদি বন্ধ হয়ে যায় তাহলে বর্ষার সময় তাদেরকে কিন্তু ভাসতে হবে, সেই জল নিষ্কাশনের কোনো রকম ব্যবস্থা নেই এবং তারই বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ এলাকার মানুষের। এবং যদিও পুকুর মালিক বলেছেন যে যেহেতু যে অংশটা ডাঙা রয়েছে, একেবারে প্রণব একটু সঙ্গে থাকো, কি বলেছেন পুকুর মালিক একটু শোনাই। সেটা ডাঙাটাই ছিল হয়তো 25 ফুট ছিল, আচ্ছা, আর বাকিটা হয়তো 10, 12 বা 15 ফুট যাবে। হ্যাঁ, আচ্ছা, সেখানে ডাঙাটাই ফেলেছি আমরা, অত ওদিকে যাইনি, ওরা মানা করে গেছে, অন্যদিকে দিয়েছি। আমাকে মুখে বলে গেছে এখানে এই গাছতলাতে, আমি যেমন বলেছি যে আপনারা বলে গেলেন আমি বন্ধ করে দিলাম। কিন্তু আজকে আবার অভিযোগ করছে আপনি নাকি পরশুদিন ভোরবেলায় রাতের অন্ধকারে আপনি একেবারে মিথ্যা, একদম মিথ্যা। আবারও প্রণবের কাছে ফিরবো। প্রণব, দিনে দুপুরে পুকুর ভরাট হয়ে যাচ্ছে, প্রশাসন কি বলছে?
দেখো, প্রশাসনকে সমস্ত জায়গাতেই গ্রামবাসীরা, এলাকাবাসীরা তারা কিন্তু জানিয়েছে এবং পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি জানতে পেরেই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও এলাকা মানুষের অভিযোগ যে রাতের অন্ধকারে ট্র্যাক্টর করে নিয়ে এসে ফেলা হচ্ছে মাটি এবং তোমার ইট ফেলা হচ্ছে এবং বন্ধ করে দেওয়া হচ্ছে এবং পুরসভায় এ পক্ষে কিন্তু কোনোরকমভাবে ব্যবস্থা নিচ্ছে না বলে কিন্তু অভিযোগ। এবং 10 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন তিনিও বলেছেন, তারও বাড়ি কিন্তু ওই এলাকাতে, তিনি বলেছেন অভিযোগটা পেলাম তারপরে কিন্তু ব্যবস্থা নেওয়ার কিন্তু আশ্বাস দিয়েছেন। তবে ভূমি রাজস্ব দপ্তর বিষয়টি জানার পর তৎপরতার সঙ্গে যে কাজ বন্ধ করে দেওয়ার আর কি নির্দেশ দিয়েছেন এবং পুকুর মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু জানিয়েছেন। সোনিয়া। বেশ প্রণব। মানে যেটা নিকাশি ব্যবস্থা ছিল সেটা যে ভরাট করছে সেটা তো ভরাট করতে দেওয়া যাবে না, বা নিকাশি নালা ওইসব বন্ধ করাও যাবে না। আমি এখন জানলাম, আমি পুরসভায় জানাবো, মানে যেটা ভালো হয় সেটা করবো। আর ফেরি পরিষেবায় বহু মানুষ যাতায়াত করেন, যদি সেই ফেরি পরিষেবা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে তো ভোগান্তি হবেই। হলদিয়ার দিকে নজর রাখবো, কারণ এই হলদিয়াতেই ফেরি বন্ধে রীতিমতো ভোগান্তির শিকার হতে হচ্ছে সেখানকার মানুষজনকে। ঠিক কি কারণ, কেন বন্ধ হয়ে গেল এই ফেরি পরিষেবা, জানার চেষ্টা করব। সুজিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, যে প্রশ্নটা শুরুতেই উঠে আসছে, কতদিনের জন্য এই ফেরি পরিষেবা বন্ধ এবং কেন হঠাৎ করে এই ফেরি পরিষেবা বন্ধ হয়ে গেল? অনির্দিষ্টকালের জন্য যে নোটিশ দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নদীপথ, যেখানে কিনা ডায়মন্ড হারবার সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকার সঙ্গে হলদিয়া সহ পূর্ব মেদিনীপুরের যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নদীপথ, যেখানে কিনা আচমকাই গতকাল বিকেল থেকে নোটিশ টাঙানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে অনিবার্য কারণে এই সমস্যা এবং সেখানে কিনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কিন্তু খবর নিয়ে যেটা জানা গেল যে রেমাল যে ঝড় ঝঞ্ঝা হয়েছে তার ফলে ডায়মন্ড হারবার জেটিতে কিছু বিপত্তি দেখা দিয়েছে, তার মেরামতির কাজ শুরু হয়েছে। সেই কাজ যতক্ষণ না সম্পূর্ণ হয় ততক্ষণ এই পথে কিন্তু যে পরিবহন, যাত্রী পরিবহন জলপথে, তা কিন্তু বন্ধ থাকবে। এর ফলে মানুষকে রীতিমতো দুর্ভোগে পড়তে হচ্ছে, কারণ তারা এখন কি করছেন না, রায়চক যাচ্ছেন, রায়চক থেকে ঘুরপথে অনেকটা পথ ঘুরে তাদেরকে যেতে হচ্ছে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ বা বলা যায় কলকাতাও যাতায়াতের জন্য এই পথ তারা কিন্তু এই নদী পথ বেছে নেন। এবং তাদের যে অনেকটা সময় লাগবে তা আর বলার অপেক্ষা রাখে না, কবে ঠিক হয় সেটাই দেখার। যারা এই পরিষেবা নেন তারা তো দুর্ভোগের শিকার, কি বলছেন তারা? সমস্যা মানে এই যাওয়া আসার ক্ষেত্রে খুবই সময় নষ্ট হচ্ছে, হাইরান করে করে যেতে হচ্ছে, আর ডবল ভাড়া দিয়ে আমাদের পারাপার হতে হচ্ছে। ওধারে আবার রায়চক থেকে আবার ডায়মন্ডে যাচ্ছে, ডায়মন্ড থেকে আবার যাওয়া আসা করতে। আবার ফেরার সময় কি অসুবিধা হবে যখন এই জেলাতে আসবেন? আবার যদি বন্ধ থাকে তাহলে এরকম ঘুরে ঘুরে আসতে হবে। যারা এই ফেরিতে যাতায়াত করেন তাদের একটাই প্রশ্ন, যে কবে ঠিক হবে এই পরিষেবা। প্রশাসন কি বলছে শোনা যাক। কালকে আমাকে এসডিও ডায়মন্ড হারবার ফোন করেছিল, ইনফ্যাক্ট এক্সিকিউটিভ অফিসার ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি ফোন করেছিল যে ওদের ওখানে জেটিতে কোনো সমস্যা ধরা পড়েছে, যেখানে ইমিডিয়েটলি ওদের বলেছে যে বন্ধ না করলে বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য কাল বিকেল থেকে আমাদের ফেরি সার্ভিস বন্ধ করা আছে। ওনাদের সঙ্গে কথা বলি, ইভেন আমাদের এসডিপিও ডায়মন্ড হারবার আমাদের ওসি সুতাহাটাকেও জানিয়েছিল। আমরা শুধু ওদের নির্দেশের অপেক্ষায় আছি, কারণ ওরা ঠিক না করলে আমাদের তো এখান থেকে ছাড়া যাবে না। আর এবার নজর রাখবো খাঁচাবন্দি চিতাবাঘ। জলদাপাড়ার জঙ্গল থেকে একেবারে লোকালয়ে এসে পড়ে চিতাবাঘ। স্বাভাবিকভাবেই মানুষজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। আরে মুখে রক্ত রক্ত কেন হলো? এ আমাকে দাঁড়িয়ে নে রে, কি বলে আরে মুখে রক্ত কেন হলো? ঢুকতে কোন পাকে তার? আর ওই দক্ষিণ পাশে গেট আছে। ওই 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 আরে মানে গুছে মানে রাজকুমার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, গতকাল এই চিতাবাঘ জলদাপাড়ার জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে, স্থানীয়দের নজরে পড়ে। স্বাভাবিকভাবেই তো তারা আতঙ্কিত হয়ে যায় এবং অবশেষে বন দপ্তর খাঁচা পাতে।
দেখো সোনিয়া, একদমই কিন্তু বন দপ্তর এই চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতে, ছাগলের টোপ দিয়ে এই খাঁচা পাতা হয়। এবং শুধু তাই নয়, গতকাল রাতে যখন খাঁচা পাতে তার কয়েক ঘন্টা পরেই কিন্তু একেবারে হাতে গরম ফল মিলে যায়, কারণ এই চিতাবাঘটি খাঁচাবন্দি হয়। এবং খাঁচাবন্দি হওয়ার পর যে কাছেই যে দলগাঁও রেঞ্জের জঙ্গল, সেই দলগাঁও রেঞ্জের বনকর্মীরা এসে যারা খাঁচা পেতেছিলেন তারা কিন্তু খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে এই চিতাবাঘটিকে প্রাথমিক চিকিৎসার পর ইতিমধ্যে কিন্তু আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এই চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ার পর থেকে কিন্তু স্থানীয় মানুষেরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তার কারণ হচ্ছে বেশ কয়েকদিন থেকেই ওই এলাকায় চিতাবাঘটিকে দেখা যাচ্ছিল এবং এলাকার বেশ কিছু ছাগল, শূকর এবং বিড়ালকেও কিন্তু খেয়ে নিয়েছে এই চিতাবাঘ। ফলে এলাকায় আতঙ্ক ছিল, কোনো মানুষ এই চিতাবাঘ স্বাভাবিক, এলাকাবাসী তো আতঙ্কিত হবেনি। বেশ, আপাতত খাঁচাবন্দি করা গিয়েছে। বেশ রাজকুমার।